৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভায় আমি আওয়ার সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট মোহাম্মদ ইরশাদ সাঈদ আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মেজর মোহাম্মদ আব্দুল করিম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাশ গ্রামে ১ ডিসেম্বর ১৯১৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা ইসলামীয় কলেজ থেকে ১৯৪০ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ সালে মেজর মোহাম্মদ আব্দুল করিম ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে পাইলট করে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বার্মা সেক্টরে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তার জন্য তাকে টাইগার গনি নামে তিনি পরিচিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালি সেনাদের বীরত্বপূর্ণ লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে মেজর গনি তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মেসার্ভিকে এক আবেদনপত্রে বাঙালি মুসলমানদের নিয়ে একটি আলাদা রেজিমেন্ট গঠনের জন্য দাবি উপস্থাপন করেন। তার এই যৌক্তিক দাবি মেনে নিয়ে সে সময় জেনারেল মেসার্ভি তা বাস্তবায়নে সহায়তা করেছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটি উল্কার জীবন সত্যি সংক্ষিপ্ত, যা হঠাৎ একটি আলো নিয়ে আসে এবং তারপর আকাশ ও পৃথিবী আলোকিত করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। কারো কারো কাছে এটি কেবল একটি জাদুকরী আলো, কারণ এটি উজ্জ্বল আলো বর্ষণ করে অদৃশ্য হয়ে যায়। তবে অনেকের কাছে, যারা অন্ধকার এবং বিভ্রান্তিতে তাদের পথ খুঁজছেন, তাদের জন্য এটি অল্প সময়ের জন্য একটি এগিয়ে যাওয়ার পথ দেখায়। আমি একটি উল্কাপাতের রূপক নিয়ে এসেছি একটি কারণে, কারণ আমি যে ব্যক্তিকে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তিনি উল্কার মতো ছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলেন। আপনারা শুনেছেন, স্মরণীয়, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ সময় মেজর গনি বাঙালি জাতির পথ প্রদর্শক নক্ষত্র হিসেবে আবির্ভূত হন, যখন সদ্য উত্থিত দেশের নেতৃত্ব রাজনৈতিক বিষয়গুলো নিয়েই ব্যস্ত ছিলেন। দেশের প্রতিরক্ষার বিষয়টি সরকারের রাজনৈতিক এজেন্ডায় ছিল না। এটা গভীরভাবে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদেরকে সেই ইতিহাসের রোমন্থন করতে হবে। সেই ইতিহাসের মধ্যে নিজে নাই, খাও দাও ফুর্তি করো। এটা কি একটা জাতি হতে পারে? এই জাতি কি কখনো শক্তিশালী ভাবে সম্মানের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? কখনো। আমি আপনাদের বয়সে অনেকেরই অনেক ছোট। এই যে কথাগুলো বলছি, যে চিন্তার কথাগুলো বলছি, এই চিন্তাগুলো কি আমাদের মনের মধ্যে প্রচিত হতে পারে না? আমরা রিটায়ারমেন্টে যাই, যাওয়ার পরে এমন একটি জীবন বেছে নেই যে আমরা সেই কমফোর্ট জোন ত্যাগ করতে চাই না। সেই কমফোর্ট জোনের বাইরে আমরা কেউ কাজ করলেও তাকে সমর্থন করতে চাই না, তার বিরুদ্ধে লেগে যাই। এই যে আমাদের ক্ষুদ্র মন, ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র চেতনা, পৃথিবীর কোন দেশে এটা আছে কিনা আমার জানা নেই। সুধীমণ্ডলী, আজকে এই অবহেলিত প্রশাসনের কাঠামো নয়, একটি গতিশীল সত্তা ছিল যা জাতীয়তাবাদের আদর্শে স্পন্দিত এবং জাতিকে রক্ষা করার জন্য একটি অটল অঙ্গীকার। এই ধরনের ভিত্তির প্রয়োজনীয়তা সম্পর্কে কেউ পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করার আগে তিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইট এবং মর্টার স্থাপন করেছিলেন। তার কাজ একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছিল, যার মূলে সার্বভৌমত্ব,
এবং স্বনির্ভরতার নীতিগুলো কথিত ছিল। প্রিয় শ্রোতী মণ্ডলী, আসুন আমরা নিজের থেকে জাতি পর্যন্ত প্রসারিত বেঁচে থাকার সহজ যুক্তির কথা ভাবি। এমন কেউ আছেন কি যিনি প্রথমে একটি শক্ত প্রাচীর নির্মাণ না করে তার বাড়ি রচনা করেন? একটি জাতির জন্য একটি সেনাবাহিনী হল সেই প্রাচীর, যা তার শত্রুদের দ্বারা তার থেকে বেঁচে থাকা এবং ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছে। এটি জাতির সার্বভৌমত্ব রক্ষা করে একটি জাতীয় পতাকা বহনকারী দেশ হয়, এবং সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মেজর গনি। তবুও তার প্রচেষ্টার বিশাল প্রভাব থাকা সত্ত্বেও যারা তার শ্রমের সুফল কাটাচ্ছেন, তিনি যে প্রতিষ্ঠান এবং আন্দোলন তৈরি করেছিলেন, তার সুবিধাভোগীগণ প্রায়শই তার অবদানকে পুরোপুরি স্বীকার করতে নারাজ। সেটার উদাহরণ আজকে কেন শুধু রাওয়া, একটি অখ্যাত প্রতিষ্ঠান, রিটায়ার্ড কমিউনিটি, তারাই কেন শুধু মেজর গনিকে স্মরণ করবে? কেন তাকে নিয়ে শুধু রাওয়া চর্চা করে কল্প কয়েকজন অফিসারকে নিয়ে? উনি কি তাই দিয়েছিলেন আমাদেরকে? একবার চিন্তা করে দেখুন, আমরা কত অকৃতজ্ঞ জাতি, কত অকৃতজ্ঞ জাতি। আমরা চিন্তা করি না, আমরা চিন্তার গভীরে যাই না। জাতির ইতিহাস এই ধরনের প্রচেষ্টা এবং অবদানকে কখনো মুছে ফেলা যায় না। শুধু ইসলাম রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, নির্বাসিক স্মৃতির চিহ্ন, জাতির মুখে তার প্রতিফলন সর্বদাই ঘটে থাকে। 15 ফেব্রুয়ারি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। শ্রোতী মণ্ডলী, মেজর মোহাম্মদ আব্দুল গনি ধূমকেতুর মতো বাংলার আকাশে আবির্ভূত হয়েছিলেন। জন্মা সালে ইন্টারমিডিয়েট এবং 1924 সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রামে অবস্থানকালে ছাত্রাবস্থায় আব্দুল গনি গ্রিন কুর্তা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেন। এই দল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকাণ্ড করার জন্য বাঙালি তরুণদের উদ্বুদ্ধ করেন। 1952 সালের মার্চ মাসে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড ব্যাটালিয়নে ফেরত যান এবং 1953 সালের জুলাই পর্যন্ত সেখানে কর্মরত থাকেন। 1953 সালের 4 ডিসেম্বর তিনি সেনাবাহিনীর চাকরি হতে অবসর গ্রহণ করেন। সামরিক বাহিনীতে চাকরিকালে মেজর গনি ফুটবল, হকি, ক্রিকেট, সাঁতার ও বিলিয়ার্ড খেলতেন। বাংলাদেশে ক্যাডেট কোডের চালু করার বিষয়েও মেজর গনি বিশেষ অবদান রাখেন। অবসর গ্রহণের পর মেজর গনি রাজনীতিতে যোগ দেন এবং 1954 সালে প্রাদেশিক আইনসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। 1957 সালের নভেম্বর মাসে তিনি পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্ব প্রাক্তন সৈনিক সংস্থার অধিবেশনে যোগ দেন এবং সেখানেই 12 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মেজর গনিকে ময়নামতি সেনানিবাসে সমাধিস্থ করা হয়। মেজর গনির স্মরণে আলোচনা সভার পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রগণ্য সেনানায়ক ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, রাওয়া সভাপতি কর্নেল আব্দুল হক, উপস্থিত মেজর গনির জ্যেষ্ঠ পুত্র কর্নেল তাজুল ইসলাম গনি ও পরিবারবর্গ, উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম অগ্রগণ্য বুদ্ধিজীবী প্রফেসর মাহবুবুল্লাহ। আমি দেখতে পাচ্ছি জাতীয় তরুণ সংঘের সভাপতি জনাব ফজলুল হকও এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গনি পরিবারের সদস্যবর্গ, আসসালামু আলাইকুম। অর্গানাইজ করেছে সেই জন্য আমি রাওয়া ক্লাবকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাওয়া তো এই প্রথম না, রাওয়া কিন্তু অনেক স্থাপিত হতো না থাকি। 2019 প্রথম কিছু অফিসের উদ্যোগে রাওয়াতে মেজর আব্দুল গনির স্মরণে অনুষ্ঠান শুরু করে কর্নেল আব্দুল হক, মেজর আফসার, তাদের শুভ উদ্যোগ, এবং তার পথে কিন্তু চলবে। কারণ এই জন্যই চলবে
আমরা তো নতুন পুরোনো জেনারেশন মানুষ, যারা নতুন জেনারেশন তারা এখন কিছুটা উপলব্ধি করতে পারছে যে আমাদের শুরু করছে আমাদের শুরু কি এখন কি শুরু এক আগে শুরু হয়েছে। আমাদের জীবন তো চলমান গতিশীল, এই গতিতে আমরা কখন শুরু করেছি সেই জিনিসটা এখন উপলব্ধি হচ্ছে যে আসলে আমাদের পিছনে ফিরে তাকানোর কিছু বিষয় আছে। পাকিস্তান বক্তৃতাটি তিনি দিয়েছিলেন 20শে মার্চ 1948। এই বক্তৃতায় অনেক কথা আছে, তবে আমি শেষের অংশটা করছি। তিনি বলেছেন, the martial spirit of Bengal is historically known, and especially the part the Muslims played in the history of past Bengal. The martial spirit, like many other great qualities, was oppressed, suppressed, and the martial spirit was dead, with a sort of damper put on. And in Bengal, we got to a point when, as I say, Bengal did not count for military purposes. একটা রেজিমেন্ট গঠন করার জন্য কোন সৈনিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেজর গণিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সেই লোকটি সৈনিক সংগ্রহ করেছেন। আজকে সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মহিরূপে আবির্ভূত হলো এবং দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিলেন তারা। আমরা ঐশ্বর্যীয় অবদান নয়, এটা নেতৃত্ব দিয়েছিলেন। আজকে কর্নেল অলি আহমদ এখানে বসে আছেন। কর্নেল অলি আহমদ বলুন, যদি সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, 5টা ব্যাটালিয়ন, বাংলাদেশ কিয়ামত পর্যন্ত স্বাধীন সত্তা নিয়ে আবির্ভূত হতে পারতো না, অন্তত আবার গবেষণা না, এটা বলে। এবং এই কথাটা শুধু আমি বলিনি, বিশ্বের যারা যুদ্ধবিদ্যা নিয়ে চিন্তা করেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করেন, সেই ধরনের একজন ইহুদি জেনারেল জ্যাকব, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়ান বাহিনীর স্টাফ অফিসার ছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে এসে 111 এর পরে যে had there not been East Bengal Regiment, Bangladesh would never be independent। সেই কথা কি আমরা জানি? তিনি বলেছেন। আজকে সেই ভূমিকা বেঙ্গল রেজিমেন্টের একটি পুনর্মিলনী ছিল, যেখানে চট্টগ্রাম সেনানিবাস থেকে অল্প দূরে অবস্থিত তৎকালীন ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ, যেটা বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সেখান থেকে আমরা ছাত্ররা গিয়েছিলাম প্যারেড দেখতে। যতটুকু মনে পড়ে, ভুল হতেও পারে, ভুল হলে মাপ চাই, লেফটেন্যান্ট কর্নেল জর্জ ক্যালেন্ডার প্যারেড কমান্ডার ছিলেন। সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস মাইকে বলা হয়, ধারাভাষ্যটা একজন বলেন। সেখানে এই নামটি উঠেছিল, মেজর আব্দুল গনি পাইওনিয়ার কোম্পানি নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। অতঃপর যখন আমি নিজে কমিশন পেলাম 1970 সালের সেপ্টেম্বরে, এবং পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের প্রথা বা রেওয়াজ অনুযায়ী আমাকে বলা হলো কোথায় তুমি যোগদান করতে চাও, তখন আমি বলেছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 2য় বেঙ্গল রেজিমেন্ট। সেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যোগদানের কারণে বিভিন্ন আনুষ্ঠানিক সময়ে মেজর আব্দুল গনির নাম কানে আসতো এবং কাগজে পড়তাম। আর অনানুষ্ঠানিকভাবে আনঅফিসিয়ালি ক্যাডেট কলেজে আমার থেকে 2 বছর ছোট, আর এই বয়সে 2 বছরের তফাৎ, এই আঙ্গুলের তফাতের থেকেও কম, তৎকালীন ক্যাডেট তাজুল ইসলাম গনি আর তৎকালীন ক্যাডেট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পাশাপাশি হাউজের ক্যাডেট ছিলাম। তো সেই থেকে আমরা জানি যে জনৈক মেজর গনি বলে আমাদের ইতিহাসে একজন ছিলেন, আছেন, কিন্তু এর বেশি আমরা জানতাম না। 5 জন ভাই বোন, তার মধ্যে সর্বজ্যেষ্ঠ হলো তাজুল ইসলাম গনি, কনিষ্ঠতম হলো খালেদ গনি। তাজুল ইসলাম গনির ভাইরা হলো
আমার কোর্সমেট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম। মিসেস তাজুল ইসলাম গনি এখানে আছেন, মেজর জেনারেল ইমামের মিসেস এখানে আছেন, কিন্তু ইমাম অসুস্থতা বছর আসতে পারে নাই, কিন্তু তাদেরও তো ওই পরিবারটার সঙ্গে সম্পৃক্ত। আমরা তিতাস চৌধুরীকে অনেক ধন্যবাদ। আমি ওনাকে অনেক খুঁজেছি এরপরে, কিন্তু পাইনি। বহু বই আমার কাছে আছে, কিন্তু তিতাস চৌধুরীর ওই বইটি আমি অন্য কাউকে যে দিয়ে দিয়েছি ফেরত পাইনি। আমরা আজকে আলোচনা করছি অনেকগুলো বিষয়। এক হলো মেজর গনির জীবনী, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। কর্নেল আব্দুল হক মহোদয় অত্যন্ত সুন্দরভাবে মোনাজাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সেই মোনাজাত কবুল করুন এবং মেজর আব্দুল গনি মহোদয়কে তার জীবনের কর্মগুলির আমলের বিনিময়ে এবং নিজের দয়ায় আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, আমরা এই প্রার্থনা করি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি কথা উঠেছে। তাজুল ইসলাম গনি বলেছেন এখানে যে মেজর এমটি হোসেন তাকে বলেছেন এই ছোট্ট একটা কথা, বই লিখেছি বাবা তুমি এটা পড়ে। এই কথাটার অনেক গুরুত্ব, কারণ মেজর গনির সমসাময়িক এখন আর দুনিয়াতে কেউ নাই, থাকার কথাও না। আমরা একটা শব্দের সঙ্গে পরিচিত, সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিলেন জীবদ্দশায়, তাদেরকে আমরা সাধারণত সাহাবী বলি। আক্ষরিক অর্থে সাহাবী মানে সঙ্গী সাথী, যারা সামনে থাকেন, সঙ্গে থাকেন। তাহলে মেজর গনির যারা সঙ্গে ছিলেন তাদের ভাষ্য গুরুত্বপূর্ণ। অনুরূপ 1971 সালে থাকার কথা ছিল, চর্চা হওয়ার কথা ছিল মেজর গনির। ওখানে শেখ কামালের মূর্তি দিয়ে আমাদের সেনাপ্রধানরা ছবি তুলতেন হেসে হেসে। তো এটা আমাকে অনেক আহত করতো। আমি দুঃখ নিজে পেলেও আমি ভাবলাম যে সবাই কি করে চুপ করে যায়। এবং দুঃখের বিষয় হচ্ছে এটা নভেম্বর মাস এবং পুরো সেনানিবাস রংবাতি করা হচ্ছে। এবং দুঃখের বিষয় হচ্ছে এই 40 বছর পরে এসে আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছি, যে ওখানে একটাও মেজর গনির ছবি তো নাই, মুক্তিযুদ্ধের প্রধানেরও ছবি থাকে না, সর্বাধিনায়কের ছবি থাকে না। এইটা আসলে বোঝার বিষয় যে আমি অনেক চেতনার আলোচনা করতে পারবো, কিন্তু আসলে আমার প্রোগ্রেসিভ জিনিসটা কি? প্রোগ্রেসিভ জিনিসটা হচ্ছে এই সংস্কারটা আমার শরীরের মধ্যে কেন আসবে, কিভাবে আসবে, এটা আমার জানা দরকার। এতটুকুই বলতে চাই। উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিতি দেখে মনে হয় আপনারা কেউ বলেন না কথাটা, এখানে কিন্তু নাচ গানের ব্যবস্থা থাকলে জানাতে পারতেন আপনাদের। নাচ গানের যেহেতু কোনো ব্যবস্থা নাই, সমাজে যারা আমাদের রাখে তাদের সম্বন্ধে বক্তব্য আসে, এটা কিন্তু আমরা এটা শুনতে অভ্যস্ত না। কারণ আমরা মরহুম মোহাম্মদ আব্দুল গনি সাহেবের কথা, আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এটা বলবো, যুগে যুগে ভালো মানুষেরা আসে সংস্কারক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে। যেভাবে নবীরা আসছেন একের পর এক, নবীদের যাওয়ার পরে এখন তো আর নবীরা নাই, মহামানবরা আসে, মানবরা আসে, যারা সমাজকে একটা পথ প্রদর্শন করে। কিন্তু দুঃখের বিষয়, তারা যখন জীবিত থাকে তাদের কথা কেউ স্মরণ রাখে না। তাদের মৃত্যুর পরে মোটামুটি আমরা এরকম একটা স্মরণ সভার মাধ্যমে কিছু গল্প টল্প করে তারপর দুপুরবেলা খেয়ে ঘরে চলে যায়। এত দূরে আমাদের এটা সীমাবদ্ধ থাকে। অথচ মেজর গনির অবদান এটা পাঠ্যপুস্তকে থাকা উচিত ছিল। সাবসিকুয়েন্টলি যারা বেঙ্গল রেজিমেন্টের জন্য অবদান রেখেছে, মুক্তিযুদ্ধ অবদান রেখেছে, তাদের প্রত্যেকের কাহিনীগুলি, যুদ্ধের বর্ণনাগুলি পাঠ্যপুস্তকে থাকা উচিত। তাহলে নতুন প্রজন্ম জানত হাউ দে বিকেম এ সিটিজেন অফ
ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা কিন্তু নাটক দেখতে অভ্যস্ত, সিনেমা দেখতে অভ্যস্ত, হেমা মালিনীকে দেখতে অভ্যস্ত, কিন্তু ভালো জিনিস আমরা গ্রহণ করি না। আমি আব্দুল হককে এটাও অনুরোধ করব, আমাদের এখানে অনেক অফিসার আছে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে, অথচ যারা কোনো অবদান রাখে নাই, জাতিকে কোনো পথ প্রদর্শন করে নাই, তারা কিন্তু স্বাধীনতা পুরস্কার পায়। নর্তকীরাও স্বাধীনতা পুরস্কার পায়, গায়িকেরাও স্বাধীনতা পুরস্কার পায়, কিন্তু বীর সন্তানরা স্বাধীনতা পুরস্কার পায় না। এরা সংকীর্ণতা হয়ে গেছে। আজকে যারা ব্রাদার অফিসার এখানে আসছে, আমি সবাইকে অনুরোধ করবো, আজ নাও 87, many of you have got rise, fight. Their lives is future, their lives is future of the future. Nobody will give you anything on the plate. It never happened. You have to fight it out. I had my platoon commander in Pakistan. I always remember it. Major Anwar from India. After passing out in Bangladesh Army, you get the rank immediately, and you get out of Bangladesh Military Academy with the rank. But in Pakistan Army, we are not allowed for life to another. একজন অফিসার কমিশন পাওয়ার পরে তখন র্যাঙ্ক করতো, র্যাঙ্ক পাওয়ার পরে কত উস্তাদকে বললো, মজিদ ডট হাওলাদার স্যালিউট। তখন থেকে পাকিস্তান মিলিটারিতে এটা ইন্ট্রোডিউস হলো, that you will not put on the rank till you leave the Haveli railway station. এটা আমার ওখান থেকে বিভিন্ন জায়গায় যেতে হতো। ওই জন্য ইন্সপেক্টর যোগ করে বলতো যে मर्द सोचना अफसर बन गया, हवेली रेलवे स्टेशन से उतार के लाएंगे। আমাদের এখানে ট্রেডিশন গুলো আমরা গড়ে তুলতে পারিনি। Whether it is the army or the navy or the air force, it is our failure. We do not pass into our new generation. I just quote an example to you. When I was posted to 19 East Bengal Regiment as second in command in 1973, I went for the parade early in the morning. Physical PT, I found Subhadra Major Abdul Karim of West Bengal. He was the brigade commander, he was the CEO, and he is the boss of everything. He was shocked to see me in the parade ground early in the morning. He said, "Sir, how are you here?" I said, "It's my duty. I have the QIC, everybody should be here. What about other officers?" कहता शाम को थोड़ा पीता है, इसलिए सुबह देर से उठता है। Share it with me. I went to CEO's room after parade. I called all the officers. I said, "Look, officers from Pakistan Army coming back after repetition. They are well educated, but you are just a freedom fighter." They did not like it. However, I made sure that everybody comes for the PT regularly. But one thing I observed, nobody used to come to my house. The tradition was, if you are married, if you are living with your wife, the junior officers, they have to call on once in a month. This was the tradition in Pakistan Army. But everybody avoided me, nobody used to come. But I don't care whether they come or not. It made no difference in my life. But when I was posted out from there to 9 Bengal, I called all the officers. I think other day also I said it. I said, I request you, while departing from 19 Bengal Regiment,
please equip yourself with the knowledge, study hard, because when the people will come from Pakistan, you will have no place. And you lack discipline. I can assure you, none of you will be in service. আপনাদের মধ্যে কেউ সার্ভিসে থাকবে না। Some of you will end up in the jail or dismissed or hanged. 19 বেঙ্গল দেখেন, প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই 19 বেঙ্গলের কোনো অফিসার বাংলাদেশ আর্মিতে নাই। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে ট্রেডিশন গড়ে তোলার কথা, সেই ট্রেডিশনটা আমরা গড়ে তুলতে পারিনি। উই আর প্রাউড দ্যাট উই আর ফ্রিডম ফাইটার। আমাদের যে লেখাপড়া করতে হবে ফর পিস টাইম সোলজারিং, we fail to raise that standard in the army. I think still army is suffering for that. দেরিতে হলো, we are remembering Major Abdul Ghani for his contribution for raising of Bengal regiment or raising boys for Bengali language. যেটাই বলেন না কেন, he saw the future. এটা লিডারের কাজ হলো, আপনারা all of you are leader in your own capacity. Armed forces, they produce the leaders. আপনারা এখানে একটা কথা বলেন নাই, বললে আমি খুশি হতাম। পৃথিবীতে যত জায়গায় ডিফারেন্স করেছে, it is the army leaders, armed forces leaders, not a civilian. Go to China, who raised China? It is the army people. Go to Russia, it is armed forces people. Go to UK, যেখানে আমরা বলেছি mother of democracy, it is one Mr. Churchill who changed the destiny of UK. Go to America, it is all former generals. But we have to have a good character, which we lack very much. We have not developed our character. যার কারণে আমরা ওই জায়গায় পৌঁছতে পারছি না। আমরা কেউ কারো ভালো চাই না, এটাই হলো মূল কথা। এই যে মেজর সাহেবকে মেরে ফেললো মেজর সিনহা, এখনো পর্যন্ত যে মেরেছে তার ফাঁসি হয়নি। I think we should raise our voice. আমি যেটা বলতেছিলাম আমার প্লাটুন কমান্ডার সম্বন্ধে, I could not complete. I have moved to other side. I was the first NCC of my course. এক সপ্তাহের জন্য NCC করা হতো। উনি বললো, ইউ ব্ল্যাকি, আমাকে দিয়ে বললো, ইউ ব্ল্যাকি, ইউ আর দ্য NCC ফর দিস কোর্স। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, হোয়াট ইজ NCC? কারণ NCC আমি জানতাম না কি এটা। আমার পাশে বসা ছিল এক কর্নেলের ছেলে, কেরামত আলী। During war, he was a student of 20 Value Regiment in Chittagong. তাহলে কেরামত, what is NCC? कहता तुम तो बंगाल से टीके लेकर आया। You have become the captain of the course. NCC means you are the captain from today. I said, for how long? He said, in the short course normally it is 7 days. I said, okay, I'll make sure that you don't walk. For the barrack to the classroom, I'll make sure that you run. I never allowed them to walk. To give an impression, see the difference between Bengali and Punjabi. We are better than you. When I completed 1 week, platoon commander called me again. He said, you Blackie continue for another 7 days. I continued for another 7 days. Again he calls me. He said, you Blackie continue for another 7 days. 3 weeks. After that, I just really got upset. I stood in front of him. I said, sir, may I have submission? But yes, like he said. I said, I am doing injustice to other brothers because they are short course.
Everybody is supposed to get the leadership qualities. If they don't become senior gentleman cadet, how they will do it? Others are saying that I have brought contact from Bangladesh and I am carrying on for a limited period. By now there should have been 3 gentlemen who should be HGC, but I have completed 3 weeks. Please make somebody else HGC. Said you are so considerate to your subordinates. I really appreciate. Okay, done. But when I was commissioned, he calls me in his room. He said, boy, I used to call you Blackie. Not that I meant it, but I loved it. I loved you. You did not allow the cadets to walk. You made them run all the time to develop stamina. So তোমাকে এটাই বলতে চাই, never stop your voice. Keep the voice alive. Today or tomorrow somebody will come who will listen to your voice. If there is no voice, nobody will listen. আমি আব্দুল্লাহকে এই জন্য এটা বলতেছি, let us have a voice. What we want for this country. We are not from other planet, we are from this planet. We can play a role for this country. We are not allowed to do it because we don't love each other. We are jealous of each other. We have to unite. কেন সিনহার হত্যাকারীদের ফাঁসি এখনো হলো না? We can see the future. A leader is supposed to see the future. What will happen? Otherwise, he is not a leader. All of you, in your own capacity, you are the leader. Otherwise, you would have not been in the armed forces. So please play your role. Let the people know that we are not idiots. We have the capacity to lead this nation. যখন তার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আরো একটা বিশ্ববিদ্যালয়ের গণি সাহেবের উপরে একটা পিএইচডি কেউ করবে, তাহলে সম্পূর্ণ তথ্যগুলি বেরিয়ে আসবে। Now it is in isolation. ওনার ছেলে কিছু বললো, আমি কিছু বললাম, আব্দুল্লাহ কিছু বললো। This is in isolation and it will get lost. This is the way that will be a property for the whole nation. People will know there was a Major Gani who saw the future, who laid the foundation for freedom struggle. Bengal regiment ki প্রতিষ্ঠা করার মানেই ছিল he laid the foundation for freedom struggle. আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুন।